প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে অশেষ কৃপায় আমি খুব ভালো আছি। তো আজকে আমি তোমাদের সঙ্গে একটি অনলাইন ক্লাসে সংযুক্ত হয়েছি। আমি ষষ্ঠ শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র লেখার নিয়ম নিয়ে আলোচনা করব। তোমরা হয়তোবা জানো যে মানুষ যুগ যুগ ধরে পত্রের মাধ্যমে তারা তাদের মনের ভাষা ব্যক্ত করে আসছে। হ্যাঁ, এই পত্র ছোটরাও লিখতে পারে, বড়রাও লিখে। তো পত্রটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে বাইরের অংশ আর একটি ভিতরের অংশ। তোমরা হয়তো লক্ষ্য করবে ব্ল্যাকবোর্ডের দিকে, বাইরের অংশটা কোনটা? বাইরের অংশটা হচ্ছে যেটা খামের উপরে লিখতে হবে। খামের বাম সাইডে উপরে প্রেরকের নাম, অর্থাৎ যিনি পত্র লিখেন, আর ডান সাইডে থাকবে প্রাপকের নাম, অর্থাৎ যার কাছে পত্রটি লেখা হয়। তো এই বাইরের অংশের মধ্যে বাইরের অংশ বা শিরোনাম, অর্থাৎ পত্রের ভিতরের অংশটাকে বলা হয় পত্রগর্ভ। ভিতরের অংশটাকে পত্রের কয়েকটি বিষয়বস্তু অনুসারে ভাগ করা হয়েছে। যেমন মূল বক্তব্য থাকে শুরুতেই, তোমরা যার কাছে পত্র লিখো তার কাছে তোমরা সম্ভাষণ হিসাবে, যেমন বয়সের ভিত্তিতে বা সম্পর্কের ভিত্তিতে তোমরা লিখে থাকো শ্রদ্ধেয় বাবা বা শ্রদ্ধেয় পিতা, হ্যাঁ, বা প্রিয় ভাজন মেশু, এরকম কিছু বিষয় লিখে থাকো। তারপরে তোমরা লিখো পত্রের শুরুতে আমার সালাম নেবেন, পত্রের শুরুতে বা কেমন আছেন, এই বিষয়গুলো লিখো। এবং সব শেষে সমাপ্তি সূচক একটি কথা লিখো, যেমন ইতি, স্নেহের, তোমাদের নিজের নাম অথবা শুভেচ্ছা আনতে, এরকম কিছু কথাবার্তা তোমরা লিখে থাকো। তো এই পত্র লেখার কিছু নিয়ম আছে। নিয়মগুলো আজকে তোমাদের সঙ্গে আমি আলোচনা করব। আমি শুরুতেই বলেছি পত্রটিকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে বাইরের অংশ, একটি ভিতরের অংশ। হ্যাঁ, তো আমরা যখন পত্র লিখব আমাদের কয়েকটি বিষয় মনে রাখতে হবে। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা একটা জিনিস হয়তো লক্ষ্য করবে, পত্রের লেখার সময় আমরা অনেক সময়, তোমরা যদি পরীক্ষার খাতায় পত্র লিখে থাকো, তোমাদের যখন পরীক্ষার খাতাগুলো দেওয়া হয়, দেওয়ার সঙ্গে সঙ্গে তোমরা খাতাগুলো নিজের নাম, হ্যাঁ, ক্লাস, তারপরে রোল নাম্বার, কোন বিষয়ে পরীক্ষা দেবে, এগুলো যখন যেমনভাবে তোমরা লিখো ঠিক তেমনই তোমাদের একটি বিষয় খেয়াল, আর একটা বিষয় খেয়াল করতে হবে যে তোমরা পাশাপাশি সমস্ত খাতায় মার্জিন বা দাগ টানো। তো পত্রটা লেখার সময় আমরা পত্রটা লিখব যখন, সেক্ষেত্রে যখন আমরা বাবা মা বা বন্ধু বান্ধবের কাছে লিখব, সেক্ষেত্রে অবশ্যই একটা জিনিস খেয়াল করবে যে পত্রটা কিন্তু একের অধিক পৃষ্ঠায় লেখা যায়। পত্রটা আমরা একটা পৃষ্ঠায় যদি না পত্রটা শেষ করতে পারো, পরবর্তী পৃষ্ঠায়ও তোমরা লিখতে পারবে, কিন্তু পরীক্ষার খাতায় যখন তোমরা পত্র লিখবে সেক্ষেত্রে তোমাদের একটি বিষয়
খেয়াল করতে হবে, অবশ্যই পত্রের শেষে তোমরা খাম আঁকাবে। খাম আঁকাবে, যেটা আমি প্রথমেই বলেছি যে পত্রটিকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটি বাইরের অংশ বা শিরোনাম, আর একটা হচ্ছে ভিতরের অংশ বা পত্রগর্ভ। তো খামটা তোমরা ঠিক এইভাবে আঁকাবে। পরীক্ষার খাতায় যখন তোমরা লিখবে পত্র, এইভাবে একটি খাম আঁকাবে পত্র লেখার শেষে। এইখানে তোমরা লিখবে ডাক টিকিট, ডাক টিকিট। আর আমি শুরুতেই বলেছি যে পত্রকে দুই ভাগে ভাগ করা হয়েছে, যে বাইরের অংশ বা শিরোনাম, ভিতরের অংশ বা পত্রগর্ভ। তাহলে বাম পাশে লিখবে প্রেরকের নাম, প্রেরক, আর ডান পাশে লিখবে প্রাপক, প্রাপক। তাহলে প্রেরককে যে পত্র লিখে, যিনি পত্রটা লিখবেন তিনি হচ্ছে প্রাপক, আর যার কাছে পত্রটি লেখা হয়, যিনি পত্র লিখবেন তিনি হচ্ছে প্রেরক, আর যার কাছে পত্রটি লেখা হবে তিনি প্রাপক। এইভাবে তোমরা খাম আঁকাবে এবং প্রেরকের জায়গায় তোমার নিজের ঠিকানা এবং প্রাপকের জায়গায় প্রাপকের পূর্ণ ঠিকানা লিখতে হবে। কিন্তু যখন তোমরা বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন কাছে এই পত্রটি লিখবে, সেক্ষেত্রে তোমাদের কিন্তু এই খামটি আঁকা লাগবে না। পত্র লেখার পরে আমরা যেই খামটিতে পত্রটা পোস্ট করব, সেই খামের উপরেই এই বাইরের অংশটি প্রেরক এবং প্রাপকের নাম লিখব। তাহলে বন্ধুরা, তোমরা এই পত্র লেখার নিয়মটা বুঝতে পেরেছো। এই পত্রটাকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে ব্যক্তিগত পত্র এবং একটি হচ্ছে আবেদন পত্র। তো আমি এতক্ষণ যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম, এটা হচ্ছে ব্যক্তিগত পত্র। এখন আবেদন পত্রটা নিয়ে আলোচনা করব। আবেদন পত্রটি কি তোমাদের বুঝতে হবে, জানতে হবে। এই আবেদন পত্রটি লেখার নিয়মটা একটু ভিন্ন রকম। তোমাদের খেয়াল করতে হবে, যখন তোমরা আবেদনপত্র লিখবে, এই আবেদনপত্রটি সাধারণত কার কাছে লেখা হয়? আমরা হয়তো বিদ্যালয়ের প্রধান শিক্ষক, কলেজের অধ্যক্ষ, অথবা বিভিন্ন সরকারি বেসরকারি চাকরির ক্ষেত্রে আমরা এই আবেদনপত্র লিখে থাকি। তো এই আবেদনপত্রটা লেখার সময় একটা জিনিস খেয়াল করতে হবে। আমি শুরুতেই বলেছি, পত্র যখন লিখব, পত্রটা একের অধিক পৃষ্ঠায় লেখা যাবে। পরীক্ষার খাতায় লেখার ক্ষেত্রে অবশ্যই তোমাদের এই খামটি আঁকাতে হবে। আর যখন তোমরা বাবা মা বা বন্ধু বান্ধবের কাছে লিখবে, সেক্ষেত্রে তোমাদের এই খাম আঁকানোর প্রয়োজন নেই। কিন্তু আবেদনপত্রটা একটু ভিন্ন। কেন বললাম? যখন আমরা আবেদনপত্র লিখি, আমাদের একটা জিনিস খেয়াল করতে হবে, আমরা যখন স্কুলের প্রধান শিক্ষক অথবা অধ্যক্ষ বা বিভিন্ন সরকারি চাকরির ক্ষেত্রে আবেদনপত্র লিখব, সেক্ষেত্রে আমাদের একটি এই ধরনের সাদা কাগজে আমরা আবেদনপত্রটা লিখব। কিন্তু পরীক্ষার খাতায় লেখার ক্ষেত্রে, এই আবেদনপত্র লেখার ক্ষেত্রে নিয়মটা একটু ভিন্ন ধরনের। আমরা শুরুতেই বলেছি, পরীক্ষার খাতায় পাওয়ার পরে তোমরা নাম, শ্রেণী, রোল, বিষয় লিখে ফেলো এবং সঙ্গে সঙ্গে দাগ বা মার্জিনটা দিয়ে থাকো। তো আমরা যখন পরীক্ষার খাতায় আবেদনপত্রটি লিখব, সেক্ষেত্রে আমাদের একটু খেয়াল রাখতে হবে, আমরা যেই পৃষ্ঠায় আবেদনপত্রটি লিখব, সেই পৃষ্ঠায় যাতে মার্জিন বা দাগ দেওয়া না থাকে।
এটা দিলেও সমস্যা নেই, কিন্তু না দেওয়াই ভালো। কেননা আমরা যখন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, অধ্যক্ষ বা কোনো সরকারি চাকরির ক্ষেত্রে লিখব এই আবেদনপত্রটি, সেক্ষেত্রে অবশ্যই আমি আগেই বলেছি এই ধরনের একটি সাদা কাগজে আমরা সেই আবেদনপত্রটি লিখে থাকি। সেই জন্য আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যে পরীক্ষার খাতায় যখন এই আবেদনপত্রটি লিখব তখন আমরা সাইডে মার্জিন বা দাগটা না দেওয়া, এবং আমরা যখন কোনো বিদ্যালয়ের অধ্যক্ষ বা বিদ্যালয়ের প্রধান শিক্ষক বা কলেজের অধ্যক্ষ বা কোনো সরকারি বেসরকারি চাকরির ক্ষেত্রে লিখব, সেক্ষেত্রে আমরা এরকম সাদা পৃষ্ঠায় আবেদনপত্রটি লিখব। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে, আমি বলেছি পত্রটা একের অধিক পৃষ্ঠায় লেখা যায়, কিন্তু আবেদনপত্রটির ক্ষেত্রে একটু ভিন্ন। আমরা যখন আবেদনপত্রটি লিখব, আবেদনপত্রটি আমরা চেষ্টা করব বললে ভুল হবে, আমরা একটা পৃষ্ঠায় আবেদনপত্রটি লিখব। তার কারণ পত্রের মতো আমরা আবেদনপত্র একটি পৃষ্ঠায় বা একটি পেজে না আঁটলে পরবর্তী পেজে লিখতে পারবো না। সেক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে আবেদনপত্রটি অবশ্যই আমাদের একটা পৃষ্ঠার মধ্যেই লিখতে হবে। তো প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা নিশ্চয় খুব সুন্দরভাবে ভালোভাবে বুঝতে পেরেছো যে কিভাবে আমরা পত্র লিখব। তো এই পত্রটি যে লেখার নিয়মগুলো বললাম, এই বিষয়ে তোমাদের আরো ভালোভাবে জানতে হবে, বুঝতে হবে, এবং তোমরা যাতে আরো সুন্দরভাবে লিখতে পারো সেক্ষেত্রে তোমাদেরকে আরো ভালোভাবে বিষয়টি বুঝতে হবে। তো পত্রকে আমি বলেছি দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে বাইরের অংশ, ভিতরের অংশ, আর এই পত্রটিকে আরো দুই ভাগে ভাগ করা হয়েছে, ব্যক্তিগত পত্র এবং আবেদনপত্র। তাহলে ব্যক্তিগত পত্রগুলো আমরা লিখি কার কাছে? মা, বাবা, ভাই, বোন, আত্মীয় স্বজন। আর আবেদনপত্রগুলো আমরা লিখি কার কাছে? কলেজের বিদ্যালয়ের প্রধান শিক্ষক, কলেজের অধ্যক্ষ বা সরকারি বেসরকারি চাকরির ক্ষেত্রে। সেহেতু আমাদের দুইটা বিষয় লেখার নিয়ম একটু ভিন্ন। আমি আগে বললাম যে পত্র যখন লেখা হয় তখন অবশ্যই আমরা একটা জিনিস খেয়াল করব যে যখন আমরা পরীক্ষার খাতায় লিখব তখন কিন্তু আমরা একটা জিনিস ভালো করে মনে রাখবো যে একের অধিক পৃষ্ঠায় লেখা যাবে, এবং পত্রের শেষে এই ডাক টিকিটটা অবশ্যই তোমাদেরকে লিখতে হবে। আর যখন আমরা মা, বাবা, ভাই, বোন অথবা আত্মীয় স্বজনের কাছে লিখবো, সেক্ষেত্রে আমরা এই ডাক টিকিটটা কি করব? লিখবো না। আর আবেদনপত্রের ক্ষেত্রে আমি বলেছি যে সেটা একটা পৃষ্ঠায় তোমাদের লিখতে হবে, এবং যেই পৃষ্ঠা আমরা লিখবো সেই পৃষ্ঠায় আমরা কোনো ধরনের দাগ বা মার্জিন দেব না। তো আবেদনপত্রটি যখন আমরা লিখবো একটা জিনিস আমরা খেয়াল করব যে আবেদনপত্র লেখার সময় আমরা যেই পৃষ্ঠায় আবেদনপত্র লিখব সেই পৃষ্ঠাটাকে আমরা ঠিক আমার হাতে যে একটা সাদা পেজ আছে এই পেজটা যেভাবে আমি ভাঁজ করেছি এইভাবে ভাঁজ করে নেব। ভাঁজ করার পরে আমরা প্রথমেই কি লিখব? প্রথমেই আমরা লিখব তারিখ।
তারপরে লিখবো কি, আমরা যদি প্রধান শিক্ষকের কাছে লিখে থাকি তাহলে আমাদের লিখতে হবে বরাবর বরাবর প্রধান শিক্ষক। প্রধান শিক্ষক একটা জিনিস আমরা খেয়াল করব, যখন আমরা বরাবর লিখবো তখন এখানে কমা দিব, যখন প্রধান শিক্ষক লিখবো সেক্ষেত্রে কমা দিব, বা যদি তুমি অধ্যক্ষের কাছে লিখে থাকো তাহলে বরাবর অধ্যক্ষ, অথবা তুমি যদি চাকরির ক্ষেত্রে লিখে থাকো সেক্ষেত্রে কোন জায়গায় চাকরি করবে, হ্যাঁ সেখানকার যিনি প্রধান তার নাম দিয়ে বরাবর, হ্যাঁ মনে করো একটি সরকারি চাকরির ক্ষেত্রে যে মন্ত্রণালয় হোক বা যে চাকরির জন্য তুমি আবেদন করবে তার বরাবর তুমি লিখবে। তারপরে লিখবে, তুমি যদি প্রধান শিক্ষকের কাছে লিখো তাহলে লিখতে হবে প্রধান শিক্ষক, তারপরে তোমার স্কুলের নাম, স্কুলের নাম বা বিদ্যালয়ের নাম, এখানে তুমি বিদ্যালয়ের নাম দিবে। বিদ্যালয়ের নাম, তারপরে কোন বিষয়ের উপরে তুমি লিখবে, যেমন তুমি লিখতে পারো বরাবর প্রধান শিক্ষক, নিজের স্কুলের নাম যদি দাও তাহলে মাধ্যমিক বিদ্যালয়, এবং তুমি কি কারণে লিখছো, যদি তুমি মনে করো লিখো 3 দিনের ছুটি চেয়ে আবেদন, তাহলে বিষয়টা এমন লিখতে হবে যে বিষয় 3 দিনের ছুটি চেয়ে আবেদন, হ্যাঁ এইভাবে তুমি এখানে লিখবে বিষয়, বিষয়টা তুমি লিখতে পারো 3 দিনের ছুটি চেয়ে আবেদন, বা বিনা বেতনে অধ্যয়নের জন্য আবেদন, বা জরিমানা মৌকুফের জন্য আবেদন, এইভাবে বিষয় লিখবে। তাহলে প্রথমে লিখবে তারিখ, তারপরে বরাবর প্রধান শিক্ষক, বিদ্যালয়ের নাম, বিষয়। তারপরে আমরা কি করব, ঠিক মিডিলে একটা লাইন পরিমাণ জায়গা বাদ রেখে এখানে লিখব কি জনাব, জনাব। তারপরে তুমি যে বিষয়ের উপরে পত্রটি লিখবে, যেমন তুমি লিখতে পারো জনাব বিনীত নিবেদন এই যে, বা সবিনয় নিবেদন এই যে, বা যেভাবে যার কাছে লিখবে তাকে কিভাবে তুমি সম্বোধন করবে সেই বিষয়টা তোমাকে লিখতে হবে। লেখার পরে তুমি ভিতরের বিষয়বস্তুগুলো লিখবে, যে যদি হয় জরিমানা মৌকুফের জন্য আবেদন তাহলে তুমি লিখতে পারো জনাব বিনীত নিবেদন এই যে আমি আপনার বিদ্যালয়ে, হ্যাঁ 6ষ্ঠ শ্রেণীর বা 7ম শ্রেণীর ছাত্র বা ছাত্রী, হ্যাঁ আমার শ্রেণীর রোল লিখলা। লেখার পরে তুমি যেই বিষয় করে লিখছো সেই বিষয়বস্তুটা ভিতরে লেখার পরে তোমাকে আরেকটা জিনিস খেয়াল করতে হবে, যখন এই বিষয়বস্তু লেখা হয়ে যাবে তখন তুমি অবশ্যই নিচে গিয়ে যখন তুমি শেষ অংশের শেষ করবে তখন তোমাকে লিখতে হবে এখানে অতএব, অতএব এখানে লিখতে পারো মেহেরবানি পূর্বক, মেহেরবানি পূর্বক, অথবা অতএব সবিনয় নিবেদন যে আমাকে, হ্যাঁ জরিমানা মৌকুফ করে বাধিত থাকিবেন, অথবা আমাকে 3 দিনের যে বিষয় যদি তুমি 3 দিন ছুটি দাও তাহলে তুমি লিখতে পারো অতএব আমাকে 3 দিনের ছুটি দানে আপনার মর্জি হয়। এইভাবে তোমাকে এই বিষয়টি লিখতে হবে, এবং সব শেষে তুমি লিখবে কি যে নিবেদক, নিবেদক কমা দিয়ে তুমি লিখবে তোমার নিজের নাম, তুমি তোমার নিজের নামটি লিখবে, যে মোহাম্মদ বা মুসাম্মদ, হ্যাঁ নামটা এভাবে লেখার পরে
তুমি কোন শ্রেণী, তোমার শ্রেণী দিবে, তোমার রোল দেবে, শাখা দিবে, হ্যাঁ, দিয়ে তুমি শেষ করবে। বন্ধুরা, তোমরা নিশ্চয় বুঝতে পেরেছ যে কিভাবে পত্র এবং আবেদনপত্র লিখতে হয়। তো আমি আশা করি তোমরা ভালো থাকবে। করোনার এই মহামারীতে যখন তোমরা বাইরে যাবে অবশ্যই মাস্ক ব্যবহার করবে এবং বাইরে থেকে যখন তোমরা বাসায় ফিরবে ভালোভাবে হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুয়ে নেবে এবং বারবার হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করবে এবং সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, এই কামনা করে আমি আজকের মতো আমার এই অনলাইন ক্লাস শেষ করলাম। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ।